বাবার কথায় সে হেসেছিল, কারণ তার মনে হচ্ছিল বাবা তাকে মজা করে কথা বলেছিল। কারণ এতগুলো বছর বিদেশে থাকলেও মেয়েলিকে সে জড়ায়নি কখনো। কেউ বলতে পারবে না কখনো মেয়েদেরকে কটূক্তি করেছে। এসবের ধারে কাছেও নেই সে। ভদ্রগাছের ভদ্র মানুষ কিনা। তাছাড়া ইশতিয়াক ভাই তার বড় বোন আশালতার স্কুল ফ্রেন্ড। দেখা হয়েছে বহুবার। সেই সূত্রে অল্প স্বল্প চেনা জানা আছে ইশতিয়াকের সঙ্গে। সেও জানে ইশতিয়াক আর শুদ্ধ কেমন। শুদ্ধ ইশতিয়াকও জানে সে কেমন। মনে মনে এসব ভাবতে ভাবতে সে সীতারার সঙ্গে সায়নের রুমে গেল। সায়ন ততক্ষণে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসেছে। সদ্য ঘুম থেকে ওঠায় চোখ ফুলে আছে। পার্টির ছেলেরা বাসায় আসবে না, কড়া আদেশ জারি আছে, যত ঝামেলাই হোক কেউ যেন বাড়িতে না আসে। তাহলে এত সকালে কে এলো? কার এত জরুরি দরকার পড়লো যে সাধের ঘুমটার 12টা বাজিয়ে দিল? তখন দরজা খুলে সীতারার সঙ্গে থাকা ছেলেটাকে দেখা মাত্রই কুঁচকানো ভ্রু মসৃণ হলো। গম্ভীরতার ছাপ সরে ঠোঁটে হাসি ফুটল। মন্টি তাকে দেখে কিছু বলার আগেই সায়ন বলল, আহনাফ তুই দেশে ফিরলি কবে? এসেছি গত সপ্তাহে। তা আপনার এই অবস্থা কেন ভাই? আমাদের পেশাতে এসব টুকটাক লেগেই থাকে। ছাড় সেসব কথা, তোর খবর বল। সায়নের কথা শুনে সে একটা কার্ড এগিয়ে দিয়ে জানালো তার বোনের অর্থাৎ সায়নের ফ্রেন্ডের বিয়ে। আশালতা অবশ্যই তাকে যেতে বলেছে। বোনের কার্ড বিলানোর দায়িত্বটা তার ঘাড়ে পড়েছে, তাই আসতে হলো আর কি। সায়ন হেসে ব্যান্ডেজ করা হাতে কার্ড খুলতে গিয়ে থেমে গেল। সে খুলতে পারছে না দেখে আহনাফ কার্ড খুলে দিলে বরের নাম ধাম দেখল, খোঁজ খবর নিল। তারপর সে ভিডিও কলে আশালতাকে ফোন করে কিছুক্ষণ ফাজলামি করল। সীতারা চৌধুরী চা নাস্তা দিয়ে গেলেন। তারা খেতে খেতে কিছুক্ষণ গল্প করে আহনাফ বিদায় নিয়ে চলে গেল। শখ, শীতল, স্বর্ণ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও রিক্সা পেল না। শখের প্রথম ক্লাস আজ মিস হয়েই গেল। আর কিছুক্ষণ দাঁড়িয়ে একটা রিক্সা পেয়ে তারা চটজলদি উঠে বসল। শীতল ছোট বিধায় বসল শখের কোলের উপর, নতুবা বসে সিটের উপরে। ভাঙা রাস্তায় সিটের উপরের অংশে বসলে কেমন যে লাগে যে সে বসে সেই জানে। একদিন ফাঁকা অংশ দিয়ে ধপাস করে পড়ে গিয়েছিল শীতল। হাত ছিলে কি একটা অবস্থা। তারপর থেকে শখ জোর করে হলেও তাকে কোলে বসায়। আজ লেট হওয়াতে বিরক্তি প্রকাশ করতে করতে কিছু দূর গিয়ে শখ ভাড়া দিয়ে নেমে পড়ল। তাদেরকে সাবধানে যেতে বলে দ্রুত পায়ে ছুটল 4তলার ক্লাসের দিকে। ক্লাস মিস করলেও নোট মিস করা যাবে না। একটা নোট মিস গেলে চাপ বেড়ে যায়। তাই সে রোজগার পড়া রোজ সারে। এদিকে আর কিছু দূর গিয়ে স্বর্ণও নেমে গেল। সে শীতলকে সাবধানে যেতে বলে। সেও ছুটল জারুল তলায়। তার ফ্রেন্ডরা সেখানে বসে আড্ডা দিচ্ছে। ক্লাস শুরু হতে এখনো দেরি আছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর দল বেঁধে যাবে ক্লাস করতে। এটাই তো ভার্সিটি লাইফের আসল মজা। বোনকে যেতে দেখে শীতল আরাম করে বসল। ঘাড় ঘুরিয়ে ডানে বাঁয়ের মানুষ দেখল, পাখি দেখল, রাস্তা দেখল, পথের ধারে ফুটে থাকা ফুলের রং দেখল। এভাবে 10 মিনিট পর সেও তার কলেজের গেটে গিয়ে নামল। ভাড়া তখন শখ দিয়েছে, তার টাকা বেঁচে গেল দেখে খুশি হলো। সে ব্যাগটা কাঁধে নিয়ে পা বাড়ালো গেটের দিকে। তার বেস্ট ফ্রেন্ড
কিয়ারা তার জন্যই অপেক্ষা করছিল। তাকে দেখে কিয়ারা খ্যাঁক করে কিছু বলার আগে কিছু পড়ার শব্দে দুজনে ঘাড় ঘুরিয়ে তাকালো। একটা ছেলে বাইক নিয়ে পড়ে গেছে। বাইকের অবস্থা খুব খারাপ। পিচ পিচ ঢালা রাস্তায় এভাবে পড়ায় ছিলে ছুটে গেছে তার হাত পা। শীতল চুইগাম চিবাতে চিবাতে ছেলেটাকে ভালো করে দেখলো। এই ছেলেকে তাদের বাগানের কাছে দাঁড়িয়ে থাকতে দেখছিল। পথচারীরা তাকে ধরে তুলছে দেখে সে আর গেল না। চেনে না জানে না, আর অনেকে সাহায্য করছে। সে ছোট্ট মানুষ গিয়ে না পারবে এত বড় একজন মানুষকে টেনে তুলতে, আর না পারবে তার নামি দামি বাইকটা দাঁড় করাতে। তাই কিয়ারার সঙ্গে ভেতরে চলে গেল। কলেজের মাঠে চলছে আর এক সার্কাস। বিদেশি কজন ছেলে সাদা স্যান্ডো গেঞ্জি, সাদা লুঙ্গি ও মাথায় লাল গামছা বেঁধে হেঁটে বেড়াচ্ছে। তারা বিদেশি পর্যটক, মাত্র কিছুদিন হলো বাংলাদেশ এসেছে। এখানে এসে বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক পরে বাংলাদেশ ঘোরার ইচ্ছে পোষণ করেছে। শিক্ষকরা তাদের অ্যালাউও করেছে। তারা অবশ্য হাঙ্গামা করছে না, আগ্রহ ভরে শুধু দেখছে। মাঝে মধ্যে ছবি তুলছে, কখনো নিজেরা নিজেরা বক বক করছে। তাদের দিকে কৌতূহলবশত তাকিয়ে আছে কলেজের অনেক স্টুডেন্ট। হাঁটতে হাঁটতে শীতলের হঠাৎ দৃষ্টি আটকে গেল কামরানের দিকে। এই কামরান ছেলেটা শুদ্ধর ঘনিষ্ঠ ফ্রেন্ড। সেও গবেষক এবং শুদ্ধর সঙ্গে থাকে এক ফ্ল্যাটে। তার তো এখানে থাকার কথা নয়, তাহলে সে এখানে কেন? আর এই বিদেশিদের সঙ্গে বা কেন? তখন কিয়ারা কামরানকে দেখে বলল, ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথাও দেখেছে মনে হচ্ছে। ওটা শুদ্ধ ভাইয়ার বেস্ট ফ্রেন্ড কামরান ভাইয়া। কামরান? এ আবার কেমন নাম? এমনই নাম, কিন্তু এত নাম থাকতে কামরান কেন? ওনার দাদার নাম ইমরান, ওনার বাবার নাম জুবরান। উনি ছোটবেলায় যাকে তাকে কামড়ে দিত, তাই বাপ দাদার সঙ্গে মিল রেখে তাই ওনার নাম হয়েছে কামরান। বাড়ির মেয়েরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে সিরাত সায়নকে একবার দেখে এলেন। মুখ ফুটে কিছু না বললেও সিতারার পাশ ঘেঁষে দাঁড়ালেন। ছোট জায়ের এই অভ্যাসের কথা ভালো করে জানেন সিতারা চৌধুরী। সিরাত যখনই কিছু বলতে চায় তখন এভাবে ঘুর ঘুর করে, বোকা বোকা হাসে। যতক্ষণ না নিজে থেকে কিছু জিজ্ঞাসা করবেন ততক্ষণ এভাবেই চোরকির মতো ঘুরতে থাকবে। আজও তাকে পাশ ঘেঁষতে দেখে সিতারা চৌধুরী ব্যাপারটা বুঝে এঁটো প্লেটগুলো ধুতে ধুতে বলল, কিছু বলবি মেজো? হুম, বল, জরুরি কিছু? হুম, বড় ভাবি, বলছিলাম যে সায়নের একটা বিয়ে দিলে কেমন হয়? বয়স তো কম হলো না ছেলেটার, এমনও হতে পারে লজ্জায় কিছু বলে না। সিতারা চৌধুরী জায়ের দিকে একবার তাকিয়ে প্লেট ধুয়ে মুছে সাজিয়ে রাখলেন। তারপর ডিমগুলো ফ্রিজে রেখে বললেন, হঠাৎ এমন কথা, ভালো কোনো মেয়ের সন্ধান পেয়েছিস? না না, তেমন কিছু না। সায়ন শুদ্ধ দুজনই প্রাপ্তবয়স্ক। আজকে বিয়ে দিলে কালই ঘর আলো করে নাতি নাতনি আসবে। বাচ্চাদের কলকলানিতে ভরে উঠবে চৌধুরী নিবাস। কিন্তু যাদের জন্য মেয়ে দেখব ওরাই তো গুরুত্ব দেয় না। আমি বা মা হয়ে আর কতভাবে বোঝাবো বল দেখি।
ওয়াশরুম থেকে বের হতে গিয়ে সায়ন আহত পায়ে ব্যথা পেয়েছে, রক্ত বের হচ্ছে। একটা বউ থাকলে সেবা যত্ন করতে পারতো। এত বড় ছেলের কখন কি লাগে আমরা কি বুঝবো? বুঝলেও ছেলেটাও তো লজ্জায় কিছু বলে না, ডাকেও না আমাদের। সিতারা চৌধুরী দীর্ঘশ্বাস চেপে দুপুরের রান্নার জন্য সবজিগুলো বুয়াকে কাটতে দিয়ে জবাব দিলেন, এবার শুধু ফিরুক, দেখি ওকে দিয়ে সায়নের সঙ্গে কথা বলাবো। তোর বড় ভাই তো রাগে দেখতেও চায়নি ছেলেটাকে, কিছু বললে আমাকে উল্টো খিচমিচ করে ওঠে। এদের বাপ ছেলেদের দ্বন্দ্বে আমি মাঝখানে পড়েছি, না পারি স্বামীর কথায় সাপোর্ট দিতে, আর না পারি ছেলেদের যুক্তির কাছে হার মানতে। পছন্দ টছন্দ থাকলেও তো বলে না। আমরা কতদিন জিজ্ঞাসা করেছি, তোমরা দুই ছেলে মুখে কলম এঁটে বসে থাকো। সায়ন ফাজলামো করে কথা এড়িয়ে গেলেও শুদ্ধ যেন কানেই শোনে না। বুঝি না বাপু, এরা কি চিরকুমার থাকার পণ করেছে নাকি? এর আগে একটা মেয়ে দেখতে গেলাম, আমাদের অফিসের স্টাফের শালি। কি যে সুন্দর মেয়েটা, সাজিয়ে গুছিয়ে রাখলে জ্যান্ত পুতুল যেন একটা। সায়নকে ছবি দেখালাম, সায়ন বিয়েতে রাজি না দেখে শুদ্ধকে কত করে বললাম। সে ফোঁস করে বলে, বিয়ের প্রয়োজন অনুভব করলে জানাবো, তখন আয়োজন শুরু করো। আপাতত এসব বলে মাথা খারাপ করো না। তা প্রয়োজন অনুভব করবে কবে? অন্য বাড়ির ছেলেরা দেখে গোফনা গজাতেই বিয়ে করে মুখের ফেনা তুলে ফেলে। কত ছেলে মরতেও যায় বিয়ের জন্য। যত সব হয়েছে আমাদের বাড়ির ছেলেরা, বিয়ের কথা শুনতেই পারে না। এভাবে সিতারা চৌধুরী সিরাতের সঙ্গে ছেলেদের নিয়ে কথা বলছিলেন। তখন সিমিনের তখন সিমিন মানে শীতলের মায়ের কথা শোনা গেল। শীতলকে বকতে বকতে সিঁড়ি বেয়ে নামছে উনি। এক গাদা জামা বের করে বিছানার উপরে স্তূপ করে রেখে গেছে মেয়েটা। পরে একটা বের করে 5টা, তারপর পালা দিয়ে দলামলা পাকিয়ে রেখে চলে যায়। এত বড় মেয়ে হোশ জ্ঞান এখন না হলে আর কবে হবে? এইসব বকতে বকতে জামা কাপড়গুলো একা হাতে গুছিয়ে ময়লা কাপড় ধুয়ে ছাদে মেলে এসেছেন তিনি। হাঁপিয়েও গেছেন। মেয়ের নামে অভিযোগের পসরা খুলে বসলেন। তখন সিরাত সিমিনের উদ্দেশ্যে বলল, ছোট, শীতলকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল না? কবে যাবি? সিরিয়াল দিয়েছিস? সিমিন তো ওই কথা ভুলেই বসেছেন। সিরাত বলার পর ওনার স্মরণ হলো কথাটা। ওনাকে মুখ দেখে সিতারা চৌধুরী বিরক্ত ওনার মুখ দেখে সিতারা চৌধুরী বিরক্ত হয়ে বললেন, মা মেয়ে এত ভুলো মন হলে কিভাবে হবে সিমিন? দেখিস না মেয়েটার পিরিয়ডের প্রথম দিন কী অবস্থা হয়। স্বাভাবিক আর অস্বাভাবিক বলেও তো কিছু থাকে নাকি? মেয়ে মানুষের কিছু কিছু ব্যাপার নিয়ে অবহেলা করতে নেই। তুই না গেলে বল, আমি না হয় নিয়ে যাই মেয়েটাকে। জায়ের কথা বকা সিমিন মুখ কাঁচুমাচু করে জানালো উনি নিয়ে যাবেন। তারপর 3 যা মিলে গল্পে গল্পে হাতে হাতে সাংসারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। ঘড়িতে তখন 10:30 হবে। সিতারা চৌধুরীর ফোনটা হঠাৎ নিজস্ব স্বরে বেজে উঠল। উনি ড্রয়িং রুম থেকে ফোনটা হাতে তুলে নজর বুলিয়ে হাসলেন। নাম্বার দেখে মমতাময়ী মন দরদে উতলে উঠে পড়ল। উনি কল রিসিভ করে হাসি মুখে জিজ্ঞেস করলেন, আব্বা কেমন আছো? শুদ্ধ সদ্য শাওয়ার নিয়ে ভেজা চুল মুছতে মুছতে জানালো, ভালো আছি, তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে আম্মু? আমরা সবাই ভালো আছি। সকালে নাস্তা করেছো বাবা?
না, সারা রাত ল্যাবে ছিলাম, কেবল ফিরলাম। একটা কথা জানাতে কল করলাম। কিছুক্ষণ পরে 5 জন গেস্ট যাবে বাসায়, লাঞ্চ সারবে। তুমি সামলে নিও প্লিজ। এরা পরিচিত নাকি অপরিচিত কেউ? বিদেশি সায়েন্টিস্ট, কিছু কাজের জন্য এসেছে আর কি। ওহ, আচ্ছা আচ্ছা, তুমি আসবে বাবা? তোমার বাসায় তোমার গেস্টরা আসছে, তুমি না থাকলে কিভাবে হবে? হুম, আমিও আসছি। এই তো এয়ার টিকিট কনফার্ম করেই তোমাকে জানালাম। আর আম্মু? ওরা কিন্তু কয়েকটা দিন থাকবে। সমস্যা নেই বাবা, তুমি শুধু সাবধানে চলে এসো, তাহলেই হবে। হুম। মা ও ছেলে কথা শেষ করে কল কাটলেন। সিতারা চৌধুরী দুই যাকে গেস্টদের কথা বলতেই ওনারাও কাজে লেগে পড়লেন। ভাগ ভাগ করে কাজ বেছে নিলেন। আপ্যায়নে যেন ত্রুটি না থাকে সেই ব্যবস্থা করলেন। তবে কিছু জিনিস প্রয়োজন তাই লিস্ট করে সাদাত চৌধুরীকে বাজারে পাঠালেন। শীতল ক্লাসে যায়নি, নরম ঘাসের উপর বসে কিয়ারা রানা তেঁতুল খাচ্ছে, গল্প করছে। কিয়ারা দৃষ্টি তখনও বিদেশিদের দিকে। বিদেশিরা রিকশায় চড়ে ঘাসের উপর ঘুরছে, কখনো নিজেরাই রিকশা চালাচ্ছে। রিকশা টেনে সামনে সামনে এগিয়ে নিতে না পারলে নিজেরা হাসাহাসি করছে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে কিয়ারা কামরানকে ইঙ্গিত করে বলে বসলো, ওনার দাদার নাম ইমরান, বাপের নাম জোবরান, ওনার নাম কামরান। তা এই রানীর বংশধরদের কোথায় কুড়িয়ে পেলে রে শীতল? বেলতলায়। ওহ, তা কামরান মিয়া বিদেশিদের সঙ্গে করছেটা কি? কি আশ্চর্য, আমাকে বলেছে নাকি? তুই গিয়ে জিজ্ঞাসা করে আয়। শুদ্ধ ভাইয়া কিছু বলেনি তোকে? নিজে বাঁচতে চাইলে খবরদার বলছি ওনার নাম মুখেও নিবি না। ওনার মতো বিটকেল জাতের কাজিন কারো আছে কি না জানা নেই, কপালে খারাপ বাল। এইভাবে বলছিস কেন রে শীতল? শুদ্ধ ভাইয়ার মতো এত ভদ্র ড্যাশিং ছেলে হয় নাকি, তাও আবার সায়েন্টিস্ট? এই আহ, এই অবধি কি কি আবিষ্কার করেছে শুদ্ধ ভাই, জানিস কিছু? ব্যাঙের ছাতার নিচে বছরের পর বছর কিভাবে বসবাস করা যায় সেই গবেষণা চালাচ্ছে উনি। রেগে যাচ্ছিস কেন, বল না একটু শুনি। কি বলবো, সে শুধু দেখতেই ড্যাশিং না, তার হাতে চেলা কাঠের বাড়ি আরও ড্যাশিং। সুইট, টেস্টি, খাবি একবার? টেস্ট কর, ভালো লাগবে। ভাইয়া আবার তোকে মেরেছে? শুধু মারেনি, ফোনটারও জান কবজ করেছে। যাওয়ার সময় সবাইকে গিফট দিয়েছে, আমাকে দেয়নি। লাগবে না তার দেওয়া গিফট। সায়ন ভাইয়া বলেছে সুস্থ হলেই আমাকে শপিং করাতে নিয়ে যাবে। এ কথা বললেও মুখ ভার করে ঘাসের দিকে তাকিয়ে রইল। শুদ্ধর এমন ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছে সে। শখ স্বর্ণকে দুটো ড্রেস দিয়েছে শুদ্ধ, সঙ্গে ম্যাচিং হিজাব। সাম্য সৃজনকে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, আর তাকে দিয়েছে দুঘা চেলা কাঠের বাড়ি। এবার এসে কবেকার রাগ তুলেছে কে জানে। শীতলের বেজার মুখ দেখে কিহারাও কিছু বলার সাহস পেল না। এখন কিছু বললেই শীতলের সমস্ত রাগ তার উপরে পড়বে। হঠাৎ শীতল কিয়ারার হাতের ফোনটা কেড়ে নিয়ে ফটাফট নাম্বার তুলে কাউকে কল দিল। উপর পাশের মানুষটা কল তুলছে না, সেও হাল না ছেড়ে একের পর এক কল দিতেই থাকলো। 4 বারের বেলায় কল তুলে গমগমে সুরে বলে উঠল, শোয়েব স্পিকিং, হু আর ইউ? শীতল নিশ্চুপ।
কারো কথা শুনে হ্যালো হ্যালো করে শেষমেশ কলই কেটে দিল অপর পাশের মানুষটা। তাতে শীতলের রাগের পারদ দ্বিগুণ বাড়ল। সে আবার আবার কল করলো সেই নাম্বারে। কিয়ারা বসে বসে শীতলের কাণ্ড দেখছে। এবারও কল বেজে বেজে শেষ মুহূর্তে কল রিসিভ হতেই সে গলার স্বর পরিবর্তন করে ন্যাকা সুরে বলল, বিশুদ্ধ বলছেন? না। বিশুদ্ধ সাহেব, ভালো হয়ে যান, ভালো হতে টাকা লাগে না। ব্যথা কমে গেছে? কিসের ব্যথা? এই যে চেলা কাঠ দিয়ে দুঘা দিয়ে এলাম, তার ব্যথা। নিষেধ করেছিলাম না আমার সঙ্গে চালাকি না করতে? শীতল মুখ লটকে তাকিয়ে আছে কিয়ারার দিকে। ইস, মুখে ওড়না গুজে কথা বলে কি লাভ হলো? বুঝেই তো ফেললো। মুখ থেকে ওড়না বের করে সে কিছু বলার আগে শুদ্ধ বলল, কলের কারণ? আপনাকে একটু দরকার ছিল। কেন? শোকেসে সাজিয়ে রাখার জন্য। এই কথা বলে শীতল কল কেটে ফোনের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, দিলাম খোঁচা, এবার মারেন দেখি কেমন পারেন।